কিছু সুর মনকে শান্ত করে, আর কিছু সুর বুক চিরে শুধু দীর্ঘশ্বাস বের করে আনে। ভাঙা গড়ার এই খেলায় গল্প আজ এসে দাঁড়িয়েছে এক চরম সত্যের মুখোমুখি। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের ভালোবাসার অডিও স্টোরি বাড়িতে। আমাদের বিশেষ ধারাবাহিক অডিও উপন্যাস ফিরে পাওয়ার সুরের আজ 10ম তথা শেষ পর্ব। আপনাদের সাথে আছে চ্যানেলের মালিক অলোকেশ সরকার। দেখতে দেখতে আমরা গল্পের 10টি পর্ব পার করে ফেললাম এবং আজ আমরা চলে এসেছি এই কাহিনীর একদম শেষ সীমানায়। গত পর্বে আমরা যে সম্পর্কের টানাপোড়েন আর ভুল বোঝাবুঝির আবহ তৈরি হতে দেখেছিলাম, আজ কি তার অবসান ঘটবে? চেনা মানুষগুলো কি শেষমেশ এক হবে, নাকি অচেনা কোনো দূরত্ব চিরতরে থমকে দেবে সব সুরকে? কিভাবে শেষ হবে এই গল্প? যারা শুরু থেকে আজ পর্যন্ত প্রতিটি পর্বে আমাদের এই জার্নিতে সাথে ছিলেন, তাদের জানাই অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা। আর যারা আজ আমাদের চ্যানেলে একদম নতুন, তারা এই সমাপনীর সাক্ষী হতে এবং আগামী দিনের নতুন নতুন গল্পের জন্য এখনই অডিও স্টোরি বাড়ি পরিবারে যোগ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হেডফোনটা কানে গুঁজে নিন, চারপাশটা একটু শান্ত করে নিন। চলুন একসাথে ডুব দেওয়া যাক ফিরে পাওয়ার সুরের এই চূড়ান্ত ও শেষ অধ্যায়। এমন সময় ইলা দেবী অনিরুদ্ধকে ডেকে বললেন, দাদু ভাই, ও দাদু ভাই, কি ঠামু? একটা জরুরি কাজ ছিল। হ্যাঁ বলো। বলছি যে কাল তো সুকন্যার আশীর্বাদ। আমি সোনার দোকানে আমার যে গয়নাগুলো পালিশ করাতে দিয়েছি সেগুলো এনে দেবে? ইরে ঠামু, আমি ওইসবের কি বুঝি বলো তো? আরে দাদু ভাই, তোমার সাথে তো বৌমাও যাবে। এই কথা শুনতেই অনিরুদ্ধর মামি মাঝখান থেকে বলে উঠল, সে কি করে হয় মাসিমা? আজ আমার আর ঠাকুরজির একসঙ্গে মার্কেটিং করতে যাওয়ার কথা আছে। ইলা দেবী বললেন, ওমা, তাহলে কি হবে? সুকন্যার তো কালকেই আশীর্বাদ। আমি তো ওকে ওই গয়নাগুলো দিয়েই আশীর্বাদ করব। অনিরুদ্ধর মামি বললেন, উপায় আছে মাসিমা, গীতাঞ্জলিকে বরঞ্চ অনিরুদ্ধর সাথে পাঠিয়ে দিন। কথাটা শুনে ইলা দেবী এবং মাসিমা একে অপরের সাথে চোখাচোখি করেন। মামি গীতাঞ্জলির দিকে তাকিয়ে বললেন, এই গীতাঞ্জলি, তুমি পারবে না গয়নাগুলোকে দেখে নিয়ে আসতে? দেখো না, তুমি যদি অনির সাথে যেতে পারো তাহলে আমরা মার্কেটিং করতে যেতে পারি। গীতাঞ্জলি ইতস্তত করে বলল, না মামি, আসলে মামি গীতাঞ্জলিকে থামিয়ে বললেন, না, কোনো আমি নয়, প্লিজ গীতাঞ্জলি, আমার এই রিকোয়েস্টটা রাখো। গীতাঞ্জলি অনিরুদ্ধর দিকে তাকিয়ে নিমরাজি হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওনার সাথেই চলে যাব। মনামি দেবী ইলা দেবীর দিকে তাকিয়ে চোখ টিপে মুচকি হাসলেন। প্রায় 6টার সময় গীতাঞ্জলি রেডি হয়ে বসে আছে। অনিরুদ্ধর কোনো পাত্তাই নেই। বসে থেকে থেকে রীতিমতো বিরক্ত হয়ে গীতাঞ্জলি অনিরুদ্ধর স্টাডি রুমের দিকে পা বাড়ায়। স্টাডি রুমে ঢুকতেই গীতাঞ্জলি অনিরুদ্ধর গলার স্বরে থমকে যায়। দূর থেকে দেখলো অনিরুদ্ধ কার সাথে যেন খুব হেসে হেসে গল্প করছে। কাছে যেতে শুনতে পেল, আমি তোমাকে কোনো দয়া করিনি লিন্ডা, তুমি যেটা ডিজার্ভ করো সেটাই করেছি তোমার জন্য। লিন্ডা, এই নামটা শুনে গীতাঞ্জলির ভেতরটা আবার দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। গীতাঞ্জলি মনে মনে বলে ওঠে, ও, তার মানে ওদের মধ্যে এখনো সম্পর্ক আছে, তাই জন্যই কি আমাকে ডিভোর্স দিয়ে দেওয়া? গীতাঞ্জলির মনের মধ্যে দলা পাকানো যন্ত্রণা চোখের জল হয়ে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে নিজের ঘরে ছুটে চলে আসে গীতাঞ্জলি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে গীতাঞ্জলি মনে মনে বলে ওঠে, কেন 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 প্রতিবার এত দুর্বল হয়ে যাস তুই? হ্যাঁ কেন? তুই তো জানতিস ওই লোকটা ওই রকমই। তাহলে মনের মধ্যে কিসের এত আশা তোর? কেন এই বাস্তবটা তোর মন মানতে চাইছে না যে অনিরুদ্ধ দেবরায় তোকে কোনোদিনও ভালোবাসেনি? পরিবারের চাপে পড়ে তোকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। 1 বছর আগে তুই ভুল মানুষকে নিজের জীবন সাথী করেছিলিস, আর মাত্র 13টা দিন, তারপর সব শেষ। সব শেষ। গীতাঞ্জলি, রেডি হয়েছো? মনামি দেবীর ডাকে গীতাঞ্জলির সম্বিত ফেরে। নিজেকে তাড়াতাড়ি সামলে নিয়ে গীতাঞ্জলি বলে ওঠে, হ্যাঁ মা, আমি রেডি হয়ে গেছি। তাহলে তাড়াতাড়ি চলো, বাবু তোমার জন্য নিচে অপেক্ষা করছে। হ্যাঁ, এই যে। বলে মনামি দেবী আর গীতাঞ্জলি নিচে নেমে এলো। বাড়ির সবার সামনে গীতাঞ্জলি অনিরুদ্ধর পাশের সিটে বসলেও কিছুটা দূরে গিয়ে অনিরুদ্ধ গাড়িটাকে দাঁড় করালো। গীতাঞ্জলি সামনে তাকিয়ে বলল, কি হলো, কিছু ভুলেছেন? না, কিছু ভুলিনি, শুধু একটা ভুল করেছি, সেটা সংশোধন করতে গাড়ি দাঁড় করালাম। কি ভুল? আমার পাশের সিটে বসেছো, তুমি তো আনকমফোর্টেবল ফিল করছো। আসলে তখন বাড়ির লোক ছিল, তাই এখন তুমি চলে যেতে পারো। গীতাঞ্জলি রাগে অনিরুদ্ধর দিকে বিরক্তির সাথে তাকিয়ে সামনের সিট থেকে নেমে পেছনের সিটে গিয়ে বসলো। গাড়ি সোজা সোনার দোকানের সামনে গিয়ে দাঁড়ালো।
একটা জটলার আওয়াজ শুনতে পেয়ে গীতাঞ্জলি জানলা থেকে মুখ বার করে দেখলো সোনার দোকান ছেয়ে গেছে পুলিশে। দোকানের বাইরে সোনার দোকানের মালিকের সঙ্গে পুলিশের বড় কর্তারা কথা বলছেন। অনিরুদ্ধ গাড়ি থেকে নেমে গীতাঞ্জলির জানলার সামনে মুখ নামিয়ে বলল, তুমি এখানেই থাকো, আমি দেখছি কি ব্যাপার। এই বলে অনিরুদ্ধ চলে গেল। গীতাঞ্জলি আর কি করে, নিজের মোবাইল চেক করতে থাকে। হঠাৎ করে সোনার দোকানের দিকে তাকিয়ে দেখলো অনিরুদ্ধ সোনার দোকানের কাছাকাছি চলে গেছে, কিন্তু কোনো পুলিশই অনিরুদ্ধকে সিজ করে দেওয়া জায়গায় যেতে দিচ্ছে না। কিছুক্ষণ পর অনিরুদ্ধ পকেট থেকে কি একটা কার্ড দেখাতে পুলিশগুলো ভীত হয়ে গেল। বেশিরভাগ পুলিশ ওকে স্যালুট করতে থাকলো এবং রাস্তা ছেড়ে দিল। অনিরুদ্ধ সোজা চলে গেল দোকানের মালিকের কাছে, যেখানে বড় কর্তাদের সাথে হ্যান্ডশেক করে এসব কথা বলতে থাকে। এসব লক্ষ্য করে নিজের কৌতূহল চাপতে না পেরে গীতাঞ্জলি গাড়ি থেকে নেমে আসে। তখন অনিরুদ্ধ ওইসব পুলিশগুলোর সাথে গভীরভাবে আলোচনা করছে। গীতাঞ্জলিও সোনার দোকানের দিকে এগিয়ে যেতে থাকে। সামনের দোকানের একটি লোককে কি হয়েছে জিজ্ঞেস করায় জানতে পারে যে কিছু গুন্ডা গোছের লোক সোনার দোকান থেকে সোনা চুরি করে পালাচ্ছিল। সেটা একজন সেলসম্যান দেখে নেয়। গুন্ডাদের পথ আটকাতে গেলে ওরা সেই সেলসম্যানকে গুলি করে মেরে চলে যায়, কিন্তু ওদের একজনকে জনতা ধরে নেয়। এরপর পুলিশকে ইনফর্ম করা হলে পুলিশ লাশ নিয়ে যায় আর সেই জায়গাটা ঘেরাও করে দেয়। ওই গুন্ডাটাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সবটা শুনে গীতাঞ্জলি অবাক হয়ে অনিরুদ্ধ দিকে তাকিয়ে দেখে অনিরুদ্ধ তখনও পুলিশগুলোর সাথে কথা বলে যাচ্ছে। গীতাঞ্জলি মনে মনেই বলে ওঠে, একজন বিজনেসম্যানের সাথে পুলিশদের এই সময় এত কি কথা থাকতে পারে? আর আর ওরা ওনাকে স্যালুট করলো কেন? কোনো পুলিশ তো কখনো কোনো বিজনেসম্যানকে স্যালুট করে না, সে যতই বড় বিজনেসম্যান হোক না কেন। কি মনে হতে গীতাঞ্জলি এগিয়ে গিয়ে পুলিশদের সিজ করা জায়গায় গিয়ে দাঁড়ালো। একজন পুলিশ এসে সামনে দাঁড়িয়ে বলল, এখানে এখন যেতে পারবে না ম্যাডাম। কেন বলুন তো? ওই যে ব্লু স্যুট পরা লোকটাকে তো যেতে দিলেন, আমাকে যেতে দিচ্ছেন না কেন? আরে ম্যাডাম, উনি সাধারণ মানুষ না, উনি তো আইবির অফিসার। এটা শুনতে গীতাঞ্জলি থমকে বলে উঠল, কি? এই বলে গীতাঞ্জলি রীতিমতো আঁতকে উঠল। পুলিশই বলল, হ্যাঁ ম্যাডাম, উনি আইবির বড় অফিসার। কি সব উল্টো পাল্টা বলছেন? অফিসার? উনি তো অনিরুদ্ধ দেবরায়, এই শহরের খুব বড় বিজনেসম্যান। কিন্তু ম্যাডাম, উনি তো আমাকে ওনার আইডেন্টিটি কার্ড দেখালে। এই কথা শুনে আর কিছুই বলার থাকে না গীতাঞ্জলি। চুপচাপ এসে গাড়িতে উঠে বসে। গীতাঞ্জলি মাথায় হাত দিয়ে মনে মনে বলল, কিছু ভাবতে পারছি না। এতদিন জানতাম উনি বিজনেসম্যান, আজ আজ আবার জানলাম উনি আইবির বড় অফিসার। কি করে হয়ে গেলে? কি হচ্ছে ব্যাপারটা? উফ, আরে উফ, পুরো ব্যাপারটাই তো তালগোল পাকিয়ে ফেলেছি। কি আছে, কি আছে ওই কার্ডটাতে? ওটা আমাকে দেখতেই হবে। এই কথা ভাবতেই হঠাৎ করে দরজা খোলার আওয়াজে গীতাঞ্জলি তাকিয়ে দেখে অনিরুদ্ধ এসে বসেছে। গীতাঞ্জলিকে পাশে বসতে দেখে অনিরুদ্ধ বলে ওঠে, তুমি এখানে? কেন, আপনার কোনো প্রবলেম আছে? এমা না না, তুমি আসলে পছন্দ করো না তো তাই। যাই হোক, শোনো গীতাঞ্জলি, একটা খুব বাজে ব্যাপার ঘটে গেছে। সোনার দোকানে চুরি হয়েছে আর একজন খুন হয়েছে। পুলিশ চারিদিকে ছেয়ে আছে। দোকানের মালিকের সাথে কথা বলেছি, এখন এইসব ঝামেলা মেটাতে ওদের বেশ কিছুক্ষণ সময় লাগবে। আর আমাদের গয়নাগুলো দোকান মালিকের ঘরে আছে, তাই কিছুক্ষণ পরে ওনার বাড়ি থেকে ওগুলো নিয়ে আসতে হবে। তাই তোমাকে জিজ্ঞেস করছি যে কি করব মানে আমি এখন কি ঘরে চলে যাব, পরে আসবো নাকি? না থাক, এমনিতেও আমার কিছু কেনাকাটা করার আছে। সেক্ষেত্রে আপনি আমাকে কোনো একটি মলে একটু ছেড়ে দিলে ভালো হয়। মলে কেন? কি কিনবে? ও বাহ, আমি কি কিনবো সেটাও আমাকে আপনাকে বলতে হবে? না না, সেটা নয়। কাপড় জামা বা কসমেটিক্স জাতীয় কিছু কিনতে হলে আমাদের শোরুমে চলো। না না, কোনো দরকার নেই। আপনার শোরুম ছাড়া এই শহরে আর কোনো দোকান নেই বুঝি? তাছাড়া ওখানে আমাকে সবাই আপনার স্ত্রী হিসেবে চেনে, টাকা পেমেন্ট করতে গেলে প্রবলেম হবে। গীতাঞ্জলি, তুমি তো আমাদের গেস্ট, তোমার সমস্ত চাহিদা রক্ষা করা আমার দায়িত্ব। শুনুন মিস্টার দেবরায়, আমার আপনার কোনো দায়িত্বের কোনো প্রয়োজন নেই। বেশ, ঠিক আছে, তুমি আমাদের শোরুমে তোমার পছন্দ মতো জিনিস কিনে টাকা পেমেন্ট করে দিও, আমি ওদিকটা দেখে নেবো। আর তাছাড়া ওখানে গেলে আমারও স্টাফেদের কাজকর্ম দেখা হয়ে যাবে। বাবা, আপনি তো দেখছি সব সময় এক ঢিলে দু পাখি মারতে সিদ্ধ হস্ত। সে তো হবেই গীতাঞ্জলি, যাতে ব্যবসায়ী তো। আপনি কি শুধুই একজন ব্যবসায়ী নাকি অন্য কিছু? মানেটা আপনার থেকে ভালো আর কি জানে বলুন। অনিরুদ্ধ আর কথা না বাড়িয়ে গাড়ি সোজা ঘুরিয়ে নিজেদের শোরুমে চলে যায়। শোরুমে ঢুকে গীতাঞ্জলি নিজের মতো প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনে পেমেন্ট করতে যাবে, এমন সময় সেলস গার্লটা এসে বলে গেল যে গীতাঞ্জলি নাকি ওদের 10 জন লাকি কাস্টমারদের মধ্যে একজন, যার ফলে আজ 1 ঘন্টার মধ্যেই ও যা কিনবে তার কোনো মূল্য লাগবে না। কথাটা শুনে গীতাঞ্জলি সেলস গার্লকে বলে ওঠে, বাকি 9 জন কোথায়? সেলস গার্লটি মুচকি হেসে কোনার দিকে আঙুল দেখালো। গীতাঞ্জলি সত্যি দেখলো ওখানে 9 জন ঝড়ের গতিতে শপিং করছে। এই প্রথম গীতাঞ্জলি হেসে উঠল। সত্যি অনিরুদ্ধ দেবরায়, আপনার মতন চালাক মানুষ আর কেউ আছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। নিজে যেটা বলবেন সেটা মানিয়েই ছাড়বেন। গীতাঞ্জলি যতখানি অবাক হয়েছে ততখানি অনিরুদ্ধের ওপর বিরক্ত হয়েছে।
এটা ওর বুঝতে বাকি নেই যে এটা পুরোপুরি অনিরুদ্ধর প্ল্যান, কারণ কোনো মলই এই হেন বোকার মতো অফার দেয় না। বাকি 9 জন কোথায়? সেলস গার্লটি মুচকি হেসে কোনার দিকে আঙুল দেখালো। গীতাঞ্জলি সত্যি দেখলো ওখানে 9 জন ঝড়ের গতিতে শপিং করছে। এই প্রথম গীতাঞ্জলি হেসে উঠল। সত্যি অনিরুদ্ধ দেবরায়, আপনার মতন চালাক মানুষ আর কেউ আছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। নিজে যেটা বলবেন সেটা মানিয়েই ছাড়বেন। গীতাঞ্জলি যতখানি অবাক হয়েছে ততখানি অনিরুদ্ধের ওপর বিরক্ত হয়েছে। এটা ওর বুঝতে বাকি নেই যে এটা পুরোপুরি অনিরুদ্ধর প্ল্যান, কারণ কোনো মলই এই হেন বোকার মতো অফার দেয় না। এটা জাস্ট গীতাঞ্জলিকে যাতে করে পেমেন্ট করতে না হয় তার জন্য ব্যবস্থা করা হয়েছে। গীতাঞ্জলি বিড়বিড় করে বলল, আচ্ছা মানুষ তো উনি, আমার জন্য এমন একটা বোকার মতন অফার কেউ দেয়? এতে তো ওনার ডিডকশন। গীতাঞ্জলি আর কোনো উপায় না দেখে বাইরে এসে দাঁড়ালো। কিছুক্ষণের মধ্যেই অনিরুদ্ধ একটা প্যাকেট নিয়ে শোরুম থেকে বেরিয়ে এলো। এই নাও, এটা তোমার জন্য, কি এটা? তোমার অ্যানিভার্সারি গিফট। যে সম্পর্কটার মেয়াদ আর কয়েকদিনের, সেই সম্পর্কটার জন্য আবার গিফট? সো ফানি। আর তাছাড়া যে সম্পর্কের অস্তিত্বটাকেই আমি মানি না তার জন্য আমি তো কোনো গিফট নিতে পারবো না। কিছু করার নেই গীতাঞ্জলি, তুমি নিতে না চাইলেও তোমাকে নিতে হবে, কারণ বাড়িতে কেউ জিজ্ঞেস করলে তুমি অন্তত বলতে পারবে যে এটা আমি দিয়েছি আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে। তুমি চাইলে পরে এটা ফেলে দিতে পারো, অ্যাজ ইউ উইশ। এখন অন্তত অ্যাকসেপ্ট করে নাও। গীতাঞ্জলি রাগে কটমট করে অনিরুদ্ধর দিকে তাকিয়ে বলল, আপনার এটা একটা বিশাল বড় দোষ। যেটা বলবেন সেটা মানিয়েই ছাড়। মলের ভেতরেও তাই করলেন আর এখনো তাই করলেন। মলের ভেতরে? মলের ভেতরে আবার কি করলাম? মিস্টার দেবরায়, আমাকে এতখানি বোকা ভাবার কোনো কারণ নেই। এই বলে গীতাঞ্জলি অনিরুদ্ধর হাত থেকে গিফটের প্যাকেটটা ছিনিয়ে নিয়ে গাড়িতে উঠে বসল। গাড়িতে উঠে অনিরুদ্ধ বলে উঠল, আমি যেটা বলি সেটা যদি তোমাকে দিয়ে মানাতে পারতাম তাহলে তোমাকে আমার কাছ থেকে দূরে যেতে দিতাম না। গীতাঞ্জলি হঠাৎ এই কথা শুনে বিস্ময়কর ভাবে অনিরুদ্ধর দিকে তাকালো। পরের দিন থেকে দেবরায় ম্যানশন আবার সেজে উঠল। আজ সুকন্যার আশীর্বাদ। পরিবারের কাছের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের উপস্থিতিতে সুকন্যা আর সাম্যর আশীর্বাদ সুসম্পন্ন হলো। জীবনবাবু ও শিলাদেবীও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনেকদিন পরে গীতাঞ্জলিকে আবার আগের রূপে দেখে জীবনবাবুর আর আনন্দ ধরে না। অনুষ্ঠান শেষ হতে জীবনবাবু এবং শিলাদেবীকে নিয়ে গীতাঞ্জলি নিজের ঘরে নিয়ে এসে বসালো। নানান ধরনের কথা বলতে বলতে জীবনবাবু হাসি মুখে বললেন, মারে, একটা কাজ তুই ঠিক করেছিস, অনিরুদ্ধর জীবনে ফিরে এসেছিস। শুধু শুধু তোরা এত কষ্ট পেলি। কি সব বলছো বাপি? আমি ওনার জীবনে ফিরে আসিনি, সম্পর্কটাকে চিরতরে শেষ করতে এসেছি। কি বলছিস মামুনি, সত্যিটা না জেনে? আচ্ছা কি কি সত্যি বাপি? শিলাদেবী জীবনবাবুকে থামিয়ে দিয়ে বলে উঠলেন, না রে মা, উনি বলছেন যে এখন হয়তো অনিরুদ্ধ তার ওই সব। শিলাদেবীর কথা শেষ করতে পারেন না। গীতাঞ্জলি বলে ওঠে, এখনো উনি ওই লিন্ডা নামে মেয়েটির সাথে সম্পর্ক রাখেন। আরে আরে সেই জন্যই তো আমাকে ডিভোর্স দিয়ে মুক্তি চাইছে। জীবনবাবু উঠে দাঁড়িয়ে বললেন, কে যে কাকে মুক্তি দেবে মা, তা আমরা বলার কি? তা ডিভোর্স হওয়ার পর তুই আমাদের কাছে আসবি তো? কিছুদিনের জন্য যাবো ভাবি, কিন্তু কিছুদিনের মধ্যেই তোমাদের সঙ্গে করে আমি আবার দেরাদুনে চলে যাব। জানো ভাবি, ওখানে আমি একটা ফ্ল্যাট নিয়েছি, ওখানেই আমরা 3 জনে থাকবো। অনেকদিন তো তোমরা কাজ করলে, বলো এবার তো অবসর নাও। শিলাদেবী অবাক হয়ে বললেন, মানে জয়ের সঙ্গে তুই থাকবি না? গীতাঞ্জলি বলল, জয়ের ব্যাপারটা নিয়ে পরে কথা বলবো, আগে এখানকার কাজ সেরে তো বেরোই। মানে কি মামুনি, তুই বলেছিস যে জয়কে তুই বিয়ে করেছিস, আর এখন বলছিস যে পরে ওকে নিয়ে আলোচনা করবি। শোন মা, যদি তুই জয়কে সত্যি ভালোবাসিস তাহলে অনিরুদ্ধর সঙ্গে ডিভোর্সটা করে ফেল, আমরা কিচ্ছু বলবো না। কিন্তু কিন্তু তোর যদি জয়ের সাথে কোনো সম্পর্ক না থাকে তাহলে অনিরুদ্ধকে বল, এমন কিছু একটা আছে যেটা তোর জানা উচিত। বাপি বাপি, আমার জীবনটা আমার, সেই জীবনে আমি কি করব না করব সেটা নিশ্চয়ই মিস্টার দেবরায়ের কাছ থেকে পারমিশন নিয়ে করব না আমি। আমি শুধু তোমাদের বললাম যে তোমরা আমার সঙ্গে যাবে কিনা। জীবনবাবু গীতাঞ্জলি মাথায় হাত রেখে বললেন, ঠিক আছে, সে দেখা যাবে কোন। আমার কথা যদি শুনিস গীতাঞ্জলি, তবে মা একটু চোখ কান খুলিস, তবেই সত্যিটা দেখতে পাবি। রাগে অন্ধ হয়ে থাকিস না। গীতাঞ্জলি অবাক চোখে জীবনবাবুর দিকে তাকিয়ে দেখলো তার বাবা কি যেন একটা বলতে চাইছে কিন্তু পারছে না। গীতাঞ্জলি মনে মনে বলল, কি বলতে চাইছো বাপি? আসি রে মা, আবার কাল আসবো। এখানে থাকো না তোমরা। পারবো না রে মা, আমাদের কাল দুজনেরই ওটি আছে, কাল সন্ধেবেলা এবার আসবো তো। এই বলে জীবনবাবু চলে গেলেন। শিলাদেবী পেছন থেকে গীতাঞ্জলির গায়ে হাত দিয়ে বললেন, একটা কথা না বলে পারছি না মামুনি, দুটো চরম সত্যি তোর জানার বাকি আছে, তোর মাকে নিয়ে, অনিরুদ্ধকে নিয়ে। গীতাঞ্জলি পেছন ফিরে শিলাদেবীর দিকে তাকিয়ে বলল, তুমি আমার মা, আমার আর কোনো মা নেই, কোনো চরিত্রহীন মহিলা আমার মা হতে পারে না।
শিলাদেবীর সঙ্গে সঙ্গে গীতাঞ্জলির মুখে হাত দিয়ে বললেন, এমন কিছু কথা বলো না মামুনি যে পরে আফসোসের কুল কিনারা পাবে না। সত্যিটা জানতে পারলে তোমার দুটি প্রধান মানুষের প্রতি রাগ জল হয়ে যাবে। কিন্তু আমি তোমাকে বলতে পারছি না, একজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তাই সেজন্য তোর বাপির মতো আমিও বলছি, সত্যি খুঁজে বের কর, তোর মনের সব ভুল ভেঙে যাবে। আমিও এলাম রে, আবার কাল দেখা হবে। শিলাদেবী চলে যেতে গীতাঞ্জলির কপালে চিন্তার ভাঁজ দেখা দিল। কি এমন সত্যি যা উনি আমাকে বলতে বারণ করেছে? এবার যে সত্যিটা আমাকে খুঁজে বের করতেই হবে। জয়ের সাথে সম্পর্ক থাকলে আমাকে সত্যিটা বলা যাবে না। কি সেই সত্যি? সেদিন রাতে অনিরুদ্ধর ঘুমিয়ে যাবার পর গীতাঞ্জলি চুপি সারে অনিরুদ্ধর স্টাডি রুমে প্রবেশ করে। সামনে টেবিলের ড্রয়ার খুলতে গিয়ে দেখে ড্রয়ার লক করা। এক রাশ বিরক্তি নিয়ে গীতাঞ্জলি টেবিলের সামনের ফাইলগুলো নেড়ে ছেড়ে দেখল কতগুলো বিজনেস ফাইল পড়ে আছে, এছাড়া তো আর কিছুই নেই। হঠাৎ করে একটা ফাইলে চোখ পড়তেই গীতাঞ্জলির চোখ চকচক করে উঠল। ফাইলের ওপর লেখা রবারি কেস অ্যাট জুয়েলারি শপ। তাড়াতাড়ি করে গীতাঞ্জলি ফাইলটা খুলে ফেলল। সবটুকু পড়ে ও যা বুঝতে পারলো যে এখানে জুয়েলারি শপে ডাকাতি করতে পারে যে সমস্ত দুষ্কৃতী, তাদের সম্ভাব্য একটা লিস্ট দেওয়া রয়েছে। লিস্টে তাদের নাম এবং অ্যাড্রেস মেনশন করা হয়েছে, নিচে অনিরুদ্ধর সিগনেচার এবং স্ট্যাম্প। উনি কি তাহলে সত্যি একজন পুলিশ অফিসার? আজ আজ সোনার দোকানে যে ডাকাতিটা হয়েছে, এটা কি সেটারই ফাইল? গীতাঞ্জলি ফাইলটাকে বন্ধ করে যথাস্থানে রাখতে গিয়ে আরো অনেক ফাইল দেখতে পেল। কোনো ফাইল দেখেই গীতাঞ্জলি কিছুই বুঝতে পারলো না। সব ফাইলগুলোর উপরে কেস নাম্বার লেখা আছে আর কেস ক্লোজ লেখা রয়েছে। একটা ফাইলে লাল কালির দাগ দেখতে পেল। ফাইলের উপর লেখা রয়েছে কেস নাম্বার 506 শিবাজি পাঁজা, কেস ক্লোজ। এই ধরনের একটা ফাইল একজন বিজনেসম্যানের কাছে থাকতে পারে না। সবকিছুকে আগের মতো রেখে গীতাঞ্জলি বাইরে বেরিয়ে এলো। শ্রোতা বন্ধুরা, ফিরে পাওয়ার সুর গল্পটি আপনার কেমন লাগছে? জীবনের এই চেনা অচেনা সুরগুলো যদি আপনার মনকে ছুঁয়ে যায়, তবে এখনই একটি লাইক করে দিন। আর আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আপনার একটি সুন্দর কমেন্ট আমাদের পরবর্তী পর্বগুলো আরও সুন্দর করার অনুপ্রেরণা যোগায়। আপনি যদি অডিও স্টোরি বাডি চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। চলুন ফিরে যাওয়া যাক গল্পের বাকি অংশে। উনি কি তাহলে সত্যি একজন পুলিশ? কিন্তু কি করে? বাড়িতে সবাই জানে। ঘরে এসে মেঝেতে বসে এক দৃষ্টিতে অনিরুদ্ধ শিশু সুলভ নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে বলে উঠল, কি লুকাচ্ছেন আমার থেকে? আপনি একজন পুলিশ অফিসার, আর সেটা আমি জানতেই পারলাম না। তবে তবে এই নয় যে আপনি পুলিশ বলে আপনি যে নোংরা কাজটা করেছেন তার গুরুত্ব কমে যায়। কিন্তু কিন্তু তাও আপনি যে একজন পুলিশ, সেটা আমাকে কেউ জানায়নি কেন? মনের মধ্যে হাজার প্রশ্ন নিয়ে গীতাঞ্জলি সেই রাতটা নির্ঘুম কাটালো। পরের দিন সকাল হতেই অনিরুদ্ধ ঘুম থেকে উঠতেই গীতাঞ্জলি কেমন অগোছালো অবস্থায় দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কি হয়েছে তোমার? আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, আপনার সময় হবে? গীতাঞ্জলির গলায় নরম সুর দেখে অনিরুদ্ধ কিছুটা অবাক হয়ে বলল, হ্যাঁ, কি বলো, কিছু হয়েছে তোমার? গলার ভয়েসটা এরকম লাগছে কেন? আপনি যে একজন পুলিশ অফিসার সেটা আমাকে জানাননি কেন? এই কথাটা তোমাকে কে বললো? যেই বলে থাকুক, এটা সত্যি নাকি মিথ্যে সেটা বলুন তো আগে। এটা অনিরুদ্ধ রীতিমতো অস্বস্তিতে পড়ে গেছে, কি বলবে বুঝে উঠতে পারছে না। কিছুক্ষণ ইতস্তত করে হ্যাঁ বলে উঠল। হ্যাঁ। বাড়ির সবাই জানে? জানি। এইবারের কথাটা শুনে গীতাঞ্জলি বিরক্তির সাথে অনিরুদ্ধর দিকে তাকিয়ে বলল, আচ্ছা এই ব্যাপারটা আমি জেনে গেলে কি এমন হতো যে আপনার বাড়ির লোক কেউ আমাকে এই কথাটা বলেনি? আমি বলতে বারণ করছি। কেন? ইভেন বাপি মানি জানে এই ব্যাপারে, আমাকে কেন জানানো হয়নি? কারণ আমি চাইনি যে তুমি আমার কোনো ব্যাপারে কিছু জানো। কিন্তু লুকিয়েও তো রাখতে পারলেন না, সেটা আমি জেনেই গেলাম। ভালো তো। আপনার এই পুলিশের চাকরি। তোমাকে এই ব্যাপারে আমি কোনো কথা বলতে বাধ্য নই গীতাঞ্জলি, তুমি আমাকে জোর করতে পারো না। এই বলে অনিরুদ্ধ ঘর থেকে চলে গেল। সব সত্যি না জেনে গীতাঞ্জলির মনে শান্তি নেই। কোনো উপায় না দেখে গীতাঞ্জলি সোজা হাজির হয় ইলা দেবীর কাছে। ইলা দেবীর ঘরে এসে বলল, থামো, আসবো। গীতাঞ্জলির গলা শুনে ইলা দেবী বললেন, আরে দিদি ভাই, এসো এসো না, এসো এসো, আমার ঘরে আসার জন্য পারমিশন নিতে হয় নাকি তোমাকে? হ্যাঁ? গীতাঞ্জলি ঘরে ঢুকেই আর কোনো কথা না বাড়িয়ে ঠাম্মুর হাত দুটো ধরে বলল, তোমার নাতি একজন পুলিশ ঠাম্মু। ইলা দেবী হঠাৎ এই কথাটা শুনে অবাক হয়ে বললেন, তোমায় কে বললো দিদি ভাই? গীতাঞ্জলি অকপটে বলল, তোমার নাতি বলেছে। তোমাকে সব সত্যিও বলে দিয়েছে? উফ, আমি এসে থেকে সবাই একটা সত্যি একটা সত্যি একটা সত্যি এইসব বলেই যাচ্ছে, কিন্তু সত্যিটা যে কি সেটাই কেউ বলছে না। তুমি অন্তত আমাকে সত্যিটা বলো ঠাম্মু। আজ আমি জানতে পারলাম যে অনিরুদ্ধ দেবরা একজন বিজনেসম্যানের সঙ্গে সঙ্গে একজন পুলিশ অফিসার। আর কি সত্যি আছে ঠাম্মু? পারবো না দিদি ভাই, পারবো না। আমি কেন?
এবাড়ির কেউ এই সত্যিটা তোমাকে বলতে পারবে না, কারণ কারণ দাদু ভাই সবাইকে নিজের দিব্যি দিয়ে রেখেছে। একমাত্র একমাত্র দাদু ভাই তোমাকে সত্যিটা বলতে পারবে। কিন্তু কিন্তু আমি ওনার ব্যাপারে কোনো কিছু সত্যি জানলে কি হবে? ওর ধারণা তুমি আবার কষ্ট পাবে। কিন্তু ঠাম্মু, দিদিভাই, দিদিভাই, এর থেকে বেশি কিছু আমি তোমাকে বলতে পারবো না। গীতাঞ্জলি ব্যস্ত হয়ে বলল, তাহলে তাহলে এইটুকু তো বলো যে উনি কবে থেকে পুলিশের চাকরি করছেন, আর বিয়ের সময় আমাকে তোমরা এটা কেউ জানাওনি কেন? আমরা আমরা নিজেরাই তখন জানতাম না দিদিভাই। এই তো কয়েকদিন হলো আমরা জেনেছি। দাদু ভাই এতদিন আমাদের থেকে লুকিয়ে রেখেছিল, যার জন্য সারা রাত সারা দিন ধরে কাজ করত, সকালে ব্যবসার দেখাশোনা করত, আর রাতে পুলিশের চাকরি করত। তোমাকে তো আগেই বলেছি দিদি ভাই, দাদু ভাইয়ের ছোটবেলাকার থেকে ওর অগ্নি আঙ্কেলের মতো পুলিশ অফিসার হওয়ার শখ। কিন্তু কিন্তু খোকা দাদু ভাইয়ের এই ইচ্ছার দাম দেয়নি। তাই দাদু ভাই কাউকে না জানিয়ে দুদিক সামাল দিয়েছে। তোমাকে আমি আর কিছু বলতে পারবো না দিদি ভাই, আর কিছু পারবো না। জানোই তো দাদু ভাই কেমন জেদি ছেলে, ও যা বলেছে তা না হলে ও যা খুশি তাই করতে পারে। না না ঠাম্মু, তোমাকে আর কিছু বলতে হবে না। বাকি আমার যা অজানা আছে সেটাকে আমাকেই খুঁজে বার করতে হবে। কি এমন সত্যি যা আমি জানলে আমার মন ভাঙবে? এরপর পরপর 2 দিন কেটে যায়। গীতাঞ্জলি কোনো সত্যির সন্ধান পায়নি। সুকন্যা মনামী দেবীর কাছ থেকে জানতে চাইলে সবারই এক কথা, অনিরুদ্ধ বলতে বারণ করেছে। অনিরুদ্ধও গীতাঞ্জলিকে এড়িয়ে চলছে। সুকন্যার বিয়ের কাজের বাহানায় অনিরুদ্ধ গীতাঞ্জলির সামনেই আসছে না। এমনকি জীবনবাবু ও শিলাদেবীর কাছে সত্যিটা জানতে চাইলে তারাও সত্যিটা বলতে অস্বীকার করে। তাদের এক কথা, গীতাঞ্জলির সুখের জীবনে তারা আগুন লাগাতে চায় না। এইদিকে একে একে সুকন্যার সঙ্গীত, মেহেন্দি সমস্ত অনুষ্ঠান হয়ে যায়। অনিচ্ছা সত্ত্বেও গীতাঞ্জলি অনুষ্ঠানে অংশগ্রহণ করে। কিন্তু এদিকে সত্যিটা না জানতে পেরে গীতাঞ্জলি ভিতরে ভিতরে অস্থির হয়ে পড়েছে। এতখানি অস্থির হয়েছিল গীতাঞ্জলি যে মেহেন্দির সময় নিজের হাতে যে অনিরুদ্ধর নামটা লেখা হয়ে গেছে সেটা বুঝতেই পারেনি। গীতাঞ্জলির মাথায় সব সময় এক জিনিস চলছিল, যে কে ওকে সব সত্যিটা বলতে পারবে, কার কাছে পাবে নিজের হাজার প্রশ্নের উত্তর। যখন নিজের হাতে অনিরুদ্ধর নামটা দেখলো তখন কেন জানি না গীতাঞ্জলির মনে হলো এতদিন ধরে যে অ্যালিগেশনগুলো ওনার নামে লাগিয়েছে সেগুলো আদৌ সত্যি তো। কিন্তু কিন্তু আমি তো সব নিজের চোখে দেখেছি। মেহেন্দির পরের দিন সুকন্যার বিয়ে। সকাল থেকে দেবরায় ম্যানশন আত্মীয় স্বজনের সমাগমে গমগম করছে। দেবরায় পরিবারের শেষ বিয়ে বলে কথা, ঢেলে আয়োজন করা হয়েছে, আর আয়োজনের সমস্ত ভার অনিরুদ্ধর কাঁধে। বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। ঝিকিমিকি আলোতে গোটা বাড়ি সেজে উঠেছে। সুকন্যা পার্লার থেকে সেজে এসে বিয়ের আসরে বসেছে। এইদিকে গীতাঞ্জলি সহ বাড়ির সকলেই রেডি হয়ে গেছে বর এলো বলে। সন্ধে 7টায় লগ্ন। বেগুনি শাড়িতে গীতাঞ্জলিকে আর ঘিয়া সবুজ ধুতি পাঞ্জাবিতে অনিরুদ্ধকে বর বউয়ের থেকে কম কিছু লাগছে না। গীতাঞ্জলি উপর থেকে নেমে আসতেই মামি গীতাঞ্জলিকে টেনে নিয়ে গিয়ে অনিরুদ্ধর পাশে দাঁড় করিয়ে মুচকি হেসে বলল, ইস, তোদেরকে একদম লোককে নারায়ণের মতো লাগছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি এইরকম ভাবে সারা জীবন একসাথে থাকিস। কথাটা শুনে অনিরুদ্ধ গীতাঞ্জলির দিকে তাকিয়ে দেখল আজ ওর মুখে কোনো অসন্তুষ্টির কোনো ছায়া নেই। গীতাঞ্জলি যেন মন খুলে হাসছে। এমন সময় অনিরুদ্ধর নজর পড়ল অগ্নি সেন হাতে গিফট নিয়ে ঢুকছেন। সঙ্গে সঙ্গে অনিরুদ্ধ অগ্নি সেনের দিকে এগিয়ে যায়। অনিরুদ্ধ অগ্নি সেনের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, তুমি এলে তাহলে? আগের থেকে তুলনামূলকভাবে ভেঙে পড়া অগ্নি সেন মুখে স্মিত হেসে বলল, তুমি আমাকে নেমন্তন্ন করলে সেটা আমি রক্ষা না করে পারি বলো? হঠাৎ করে অগ্নি সেনের নজর গীতাঞ্জলির উপর পড়ে। চমকে উঠে অগ্নি সেন অনিরুদ্ধকে বলে, তুমি ওকে কোথায় পেলে? ওকে সব সত্যি বলেছ? কবে এলো? আমাকে খবর দাওনি কেন? অগ্নিসেনকে উত্তেজিত হয়ে উঠতে দেখে অনিরুদ্ধ তাড়াতাড়ি করে অগ্নিসেনকে অন্যত্র সরিয়ে নিয়ে এসে বলল, আঙ্কেল ওকে কিছুই বলিনি। ওকে আমরা দেরাদুনে খুঁজে পেয়েছি। ওর এক বন্ধুর সঙ্গে গীতাঞ্জলি থাকে। অগ্নিসেন ব্যস্ত হয়ে বলল, ওকে সব সত্যি বলনি কেন? লাভ নেই আঙ্কেল, ওর জীবনে অনেক দূর এগিয়ে গিয়েছে। যার সাথে দেরাদুনে থাকে তার সাথে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। আর আমি চাই না গীতাঞ্জলি আবার কোনো কষ্টের সম্মুখীন হোক। ওর মতো সুখী হোক, তাহলেই আমি সুখী হব। আমি কি বা দিতে পেরেছি ওকে? ও তো এখানে আসতেই চাইছিল না। ওকে আমি ডিভোর্স দিয়ে দেবো এই শর্তে নিয়ে এসেছি। অগ্নিসেন চুপচাপ সবকিছু শুনছিলেন। অনিরুদ্ধর দিকে তাকিয়ে বললেন, ওই ছেলেটা গীতাঞ্জলির সত্যি ভালোবাসা? হ্যাঁ আঙ্কেল, গীতাঞ্জলি নিজের মুখেই কথা স্বীকার করেছে। এমন সময় বরের গাড়ি চলে এসেছে। এই দেখে অনিরুদ্ধ অগ্নিসেনকে বিদায় জানিয়ে চলে যায়। অগ্নিসেন সুকন্যার কাছে গিয়ে তাকে আশীর্বাদ করে একটা জায়গায় বসে পড়েন। মনের মধ্যে আবার ঝড়ের সংকেত দিচ্ছে সেটা উনি বুঝতে পেরেছেন। এটা আমি হতে দিতে পারি না।
গীতাঞ্জলি অঞ্জলির মতোই ভুল বুঝে রাগ করে অন্যের সাথে জীবন করার স্বপ্ন দেখছে। অঞ্জলির মতোই অভিমান তার। আজ সত্যিটা গীতাঞ্জলি না জানলে যে সে আর কোনোদিনও ফিরে আসবে না অনির কাছে, যেমন অঞ্জলি ফিরে আসেনি আমার কাছে। না না না, জেনে শুনে আমি আমার মেয়েটার জীবন শেষ করতে পারবো না। না না, পারবো না। গীতাঞ্জলি অনিরুদ্ধ ছাড়া কাউকে ভালোবাসতেই পারে না। আর যদি বাসেও তাহলে সেই ভালোবাসা মিথ্যের বুনিয়াদে গড়ে উঠেছে। আমাকে অন্তত সত্যিটা বলতেই হবে। অনিরুদ্ধ যে আমার মতো বোকামি করছে। আমি ভুক্তভোগী হয়ে অনিরুদ্ধর এই ভুলটাকে মেনে নেব না। সত্যি জানার পর গীতাঞ্জলি যা সিদ্ধান্ত নেওয়া নেই, কিন্তু আগে সত্যিটা তো জানুক। মিনু এসে গীতাঞ্জলিকে উদ্দেশ্য করে বলে, দিদিমণি, তোমাকে দাদা বাবুর ওই যে স্যারটা আছে না, উনি এই চিরকুটটা তোমাকে দিতে বললেন। গীতাঞ্জলি অবাক হয়ে বলল, আমাকে দাদা বাবুর স্যার? কই দেখি। এই বলে গীতাঞ্জলি চিরকুটটা খুলে দেখলো, ওর মধ্যে লেখা আছে, নিজের জীবনের সত্যিটা যদি জানতে চাও তাহলে ছাতে এসো। গীতাঞ্জলি বুঝতে বাকি থাকলো না যে এই দুদিন ধরে যে সত্যিটা জানার চেষ্টা করছিল সেটা ও ওই লোকটার কাছ থেকে জানতে পারবে। গীতাঞ্জলি আর কোনো দিকে না তাকিয়ে সোজা ছাদে চলে এলো। ছাদে গিয়ে গীতাঞ্জলি অগ্নিসেনকে দেখে এগিয়ে গিয়ে বলল, আপনি তো অগ্নি আঙ্কেল। অগ্নিসেন গীতাঞ্জলির দিকে ফিরে গীতাঞ্জলির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখল। তোকে খুব সুন্দর লাগছে রে মা, একদম তোর মায়ের মতন। কথাটা শুনে গীতাঞ্জলির খটকা লাগলো। ওই বাজে মহিলার কথা আমার সামনে বলবে না প্লিজ। আপনি আমাকে কি একটা সত্যি বলবেন বলে ডেকেছেন না, সেটা বলুন আগে। কেন, তোমার মায়ের প্রতি তোমার কিসের এত রাগ? শোনো গীতাঞ্জলি, তোমার দুজনের সম্পর্কে আমি কথা বলবো, সেই জন্যই আমি তোমাকে রেখেছি। প্রথম তোমার মা অঞ্জলি। আপনি ওনাকে চিনতেন? হ্যাঁ, আজ তোমাকে এই সত্যিটা বলছি গীতাঞ্জলি, তুমি শুধু চুপচাপ শোনো, কোনো প্রশ্ন করো না। তুমি হয়তো আমাকে অনিরুদ্ধের স্যার হিসেবে চেনো, কিন্তু তোমার সঙ্গে আমার সম্পর্ক আরো গভীর। গীতাঞ্জলি, আমি তোমার আর তোমার মায়ের অপরাধী। বলতে আমার লজ্জা নেই যে অঞ্জলিকে আমি একসময় ভালোবাসতাম। একটা গভীর সম্পর্ক ছিল আমাদের, বেশ কয়েক বছরের সম্পর্ক ছিল আমাদের। কলেজে পড়াকালীন আমাদের সব ঠিক ছিল, কিন্তু পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর আমাদের মধ্যে সমস্যা তৈরি হয়। আমার চাকরি বাকরি জুটছিল না, আর অঞ্জলি বিয়ের জন্য তাড়া দিতে থাকে। একদিন অঞ্জলি এসে বলল যে তুই ওর গর্ভে এসেছিস। গীতাঞ্জলির চোখগুলো ছলছল করে উঠল। অগ্নিসেন গীতাঞ্জলির হাত দুটো ধরে বলল, বিশ্বাস কর মা, আমি তখন বিশ্বাস করিনি তোর মাকে। এমনি বলে ফেলেছিলাম যে ও যেন গর্ভজাত সন্তানটাকে শেষ করে দেয়, কিন্তু তোর মা আমার মুখের কথাটাকে সত্যি বলে মেনে নিল। এরপর অঞ্জলি জীবন বাবুকে বিয়ে করে, আর তারপর থেকে ওর সাথে আমার আর দেখা হয়নি। এই বলে অগ্নিসেন কান্নায় ভেঙে পড়লেন। নিজের বায়োলজিক্যাল বাবাকে এমন ভাবে কাঁদতে দেখে গীতাঞ্জলির দু চোখের জল এসে গেল। গীতাঞ্জলি অগ্নিসেনের গায়ে হাত রাখলে অগ্নিসেন বলে ওঠেন, কিন্তু আমার দুঃখ কি জানিস মা, অঞ্জলি আমার সিচুয়েশনটার কথা একবারও ভাবলো না। যেমন তুমি অনির সিচুয়েশনের কথা একবারও ভাবোনি। অঞ্জলি যেমন আমাকে ফুল পুছে আমার কাছ থেকে চলে গেছে, তেমনি তুই অনিরুদ্ধকে ফুল পুছে ওকে কষ্ট দিয়েছিস মা। তবে আমি তো তাও তোকে মেরে ফেলার কথা বলেছিলাম, কিন্তু অনি তো তোর কখনো কোনো ক্ষতি করেনি। কেন অনিরুদ্ধকে এতটা কষ্ট দিলি মা? গীতাঞ্জলির কান্নায় গলা পুচে আসছে। কোনো মতে বলল, উনি অন্য মেয়ের সাথে সম্পর্ক রাখেন। মা একবার ভেবে দেখ, তোদের বিয়ের পর অনিরুদ্ধর কোনো এমন আচরণ দেখেছিস যাতে করে তাকে চরিত্রহীন বলা যায়? তুই তোকে একটা মেয়ের সাথে অপ্রস্তুত অবস্থায় দেখেছিস, আমি তো 25-30 জন মেয়ের সাথে অপ্রস্তুত অবস্থায় দেখেছি। ক্রন্দনরত গীতাঞ্জলি চমকে গিয়ে অগ্নিসেনের দিকে তাকিয়ে বলল, কি? হ্যাঁ রে মা, হ্যাঁ, ওর তো কাজই ছিল ওটা। আমি তো ওকে ওই সব কাজেই পাঠাতাম, কারণ ও যে একজন আইবির অফিসার, অত্যন্ত বিশ্বস্ত, কর্মঠ, খুব পপুলার এবং কঠোর একজন অফিসার। ও তো আমাদের আইবির গর্ব রে। ওর কাজই ছিল যত সব সমাজের দুষ্কৃতীদের প্রেমিকাদের নিজের প্রেমে ফেলা, আর তাদের পেট থেকে ওই সব বাজে লোকেদের বিরুদ্ধে ইনফরমেশন জোগাড় করা। এমন করে ও কত মেয়ের প্রাণ বাঁচিয়েছে তুই জানিস? তুই যে মেয়েটার সাথে ওকে দেখেছিলি, সেই কেসেই কত পাচার হয়ে যাওয়া মেয়েকে তাদের বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে ও, তুই জানিস? চাইলে আমি তোকে প্রমাণ দেখাতে পারি। আমি গ্যারান্টি দিচ্ছি, অনিরুদ্ধ কোনোদিনও কোনো মেয়েকে নিজের প্রয়োজনে ব্যবহার করেনি, স্পর্শ করেনি পর্যন্ত। আরে ও তো বিয়েই করতে চায়নি, কারণ ও জানতো আজকের মতো এমন কঠিন পরিস্থিতি তৈরি হবেই। আমার জোড়াজুড়িতেই ওই বিয়েতে রাজি হয়। কিন্তু তোকে বিয়ের আগের থেকেই ভালোবাসতো জানিস? তুই কি কখনো ওর চোখে তোর জন্য ভালোবাসা দেখিসনি মা? স্থবিরের মতন চুপ করে বসে গীতাঞ্জলি সব কথা শুনছিল। চোখের জলটাও শুকিয়ে গেছে, মাথাটা পুরো শূন্য হয়ে গেছে। কি সব শুনছি? স্বপ্ন দেখছি নাকি বাস্তবে এমনটা ঘটছে আমার সঙ্গে? নাকি মনের গোপনে যেমন
ভাবনা লুকিয়ে রেখেছিলাম কোনো এক জাদু বলে তার বহিঃপ্রকাশ ঘটছে। মাথাটা মাথাটা টনটন করে উঠছে। এই এই এতগুলো দিন ধরে যাকে ঘৃণা করে এলাম সে আসলে ঘৃণার পাত্রই নয়। কি করে তার সামনে যাব আমি? আমি যে তাকে খুব কষ্ট দিয়েছি, বারবার বারবার চরম অপমান করেছি। ভেবেছিলাম আমাকে দেওয়া আঘাতের শত গুণ ওনাকে ফিরিয়ে দেবো, কিন্তু আমি তো ওনার ভালোবাসাকে ছোট করেছি। গীতাঞ্জলি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল। অগ্নিসেন শশব্যস্ত হয়ে গীতাঞ্জলিকে তুলে ধরে বললেন, কাঁদিস না মা, ভুল তো মানুষ মাত্রই হয়। আমি যে ভুলটা করেছি তার ফল ভোগ করছি, কিন্তু তুই আর ভুল করিস না। অনিরুদ্ধকে আর কষ্ট দিস না। ও কোনো নোংরা গর্হিত ঘৃণ্য কাজ করেনি রে। ওই একটাই দোষ যে ও একজন আন্ডার কভার এজেন্ট। সেটা তোকে বলা উচিত ছিল, কিন্তু ওখানেও বাধা ছিলাম আমি ওকে সত্যিটা বলতে বারণ করেছিলাম। তোর জীবনে আমি অনেক খারাপ করেছি গীতাঞ্জলি, সেই জন্য আমাকে কখনো তুই বাবার পরিচয় দিস না, কখনো আমাকে ক্ষমা করিস না। কিন্তু অনি যে সম্পূর্ণ নির্দোষ রে মা। যত খারাপ কথা বলার আমাকে বল, কিন্তু অনির জীবনে ফিরে আয় রে মা। ও যে তোকে ছাড়া খুব কষ্টে আছে। ও তোকে সব বলতো, কিন্তু তুই যে অন্য কাউকে ভালোবেসে ফেলেছিস এটা জেনেই তো সবাইকে তোকে সত্যিটা বলতে বারণ করেছে। কিন্তু আমি জানি তুই অনিরুদ্ধ ছাড়া কখনো কাউকে ভালোবাসতে পারিস না। কে ঠিক বলছি না বল? গীতাঞ্জলি মাথা নেড়ে সম্মতি প্রকাশ করে। অগ্নিসেন মুচকি হেসে বলল, আমি জানতাম। ধীরে ধীরে গীতাঞ্জলি নিজের চোখের জল মুছে কোনো মতে কাঁপা কাঁপা স্বরে অগ্নিসেনের দিকে তাকিয়ে বলল, আমাকে একটু একা থাকতে দিন প্লিজ। আমার নিজের সাথে একটু একা থাকতে হবে। এই বলে গীতাঞ্জলি ছাদের সামনের দিকে গিয়ে গেল। অগ্নিসেন কিছুক্ষণ পরে দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেলেন। গীতাঞ্জলির বুকের দলা পাকানো যন্ত্রণায় বুক ফেটে যাচ্ছে। আবার গীতাঞ্জলি কেঁদে উঠল। এত বড় ভুল করে ফেললাম আমি। একবারও তো কোনো কথা বলার সুযোগ দিইনি ওনাকে। নিজের মাথা চাপড়ে গীতাঞ্জলি বলে উঠল, কি মারাত্মক ভুল করে ফেললাম আমি। আমাকে কি উনি কোনোদিনও ক্ষমা করতে পারবেন? আমি যে ক্ষমার অযোগ্য। অত বড় মাপের মানুষটাকে এত ছোট ভাবলাম আমি। ছি 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 ছি। আমার তো মরে যাওয়া উচিত। আমি ওনার জীবনটাকে শূন্যতায় রিক্ততায় ভরিয়ে দিয়েছি। আমার তো বেঁচে থাকার কোনো অধিকার নেই। গীতাঞ্জলির ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আত্মগ্লানিতে নিজের উপরই বিতৃষ্ণা এসে গেছে তার। ধীরে ধীরে টলমলো পায়ে সামনের দিকে গিয়ে চল গীতাঞ্জলি। চলার আর শক্তি নেই, বুঝতেই পারছে ছাদের একদম কিনারা এসে গেছে। সামনের রেলিং, সেখান থেকে ঝুঁকলে একদম 4 তলার নিচে। দু চোখ ভরা অশ্রু ধারা বয়ে চলেছে, চোখের সামনে সবকিছু ঝাপসা। মনে মনে গীতাঞ্জলি বলে উঠল, আমার মতন যে মেয়ে নিজের মাকে ভুল বোঝে, নিজের স্বামীকে ভুল বোঝে, তারই জগতে থাকার আর কোনো অধিকার নেই। আমার মরে যাওয়াই ভালো। এই কথা চিন্তা করতে করতে গীতাঞ্জলি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে এক পা করে গিয়ে যাচ্ছে মরণ ফাঁদের দিকে। হঠাৎ করে এক বলিষ্ঠ হাতের ঝটকা টানে গীতাঞ্জলি মাটিতে ছিটকে পড়ে। হুঁশ ফিরতেই গীতাঞ্জলির সামনে তাকিয়ে এসে দেখে অনিরুদ্ধ কটমট করে গীতাঞ্জলির দিকে তাকিয়ে আছে। অনিরুদ্ধ উত্তেজিত হয়ে বলল, এখানে কি করছিলে তুমি? কি করতে চাচ্ছিলে? পাগল হয়ে গেছো নাকি? এখান থেকে পড়ে গেলে কি বিপত্তি হতো? কি বিপত্তি হতে পারতো তুমি জানো? কি করছিলে এখানে? গীতাঞ্জলি ঝাপসা চোখে অনিরুদ্ধর দিকে তাকিয়ে দেখল। গীতাঞ্জলি নিচু স্বরে বলল, এতখানি অপমান করার পরেও আমার জন্য এত চিন্তা করে কেন করে? আমি তো এইসবের যোগ্যই নই। তুমি অনিরুদ্ধ গীতাঞ্জলির দিকে ঝুঁকে বলল, তোমার রাগ পড়েছে আমার উপর থেকে? সব সত্যিটা জেনেছো তো? এখনো কি আমাকে ঘৃণা করো? গীতাঞ্জলি ফুঁপিয়ে কেঁদে ওঠে। সঙ্গে সঙ্গে অনিরুদ্ধর পা জড়িয়ে ধরে বলে, আমি ভুল করেছিলাম। আপনার কাছে ক্ষমা চাওয়ার আমার কোনো সাহস নেই। আরে কি করছো গীতাঞ্জলি? তোমার স্থান কি আমার পায়ে গীতাঞ্জলি? তুমি তোমার মনে বাস করো। ভেজা চোখে অনিরুদ্ধ গীতাঞ্জলির দিকে তাকিয়ে বলল, মুখে বলিনি বলে কখনো বুঝতেই পারলে না যে আমি তোমাকে কতখানি ভালোবাসি? মুখেরই ভাষা আছে বলো, মনের কোনো ভাষা নেই। অনিরুদ্ধ গীতাঞ্জলির 2 হাতে হাত রেখে বলল, তাহলে কেন বুঝুনি? আমি তো জানতাম তুমিও আমাকে ভালোবাসো, তাহলে কেন একটিবারের জন্য বিশ্বাস করলে না বলো? একবার আমাকে আমার হয়ে কথা বলার সুযোগ দিলে না? গীতাঞ্জলি মাথা নিচু করে টুকরে কেঁদে উঠল।
আজ অনিরুদ্ধর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা ওর নেই। নিচু স্বরে সে বলে উঠল, আমি ভাবতেই পারিনি যে নিজের চোখে দেখা জিনিস কখনো ভুল হতে পারে। অনিরুদ্ধ গীতাঞ্জলির থুতনি ধরে মুখটাকে আলতো করে তুলে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি গীতাঞ্জলি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোমাকে ছাড়া আমার বেঁচে থাকাটা বেঁচে থাকা নয়। তোমাকে ছাড়া আমি মরে। অনিরুদ্ধর কথা শেষ হওয়ার আগে গীতাঞ্জলি অনিরুদ্ধর মুখটা হাত দিয়ে চেপে ধরল। গীতাঞ্জলি অনিরুদ্ধর চোখে চোখ রেখে বলে উঠল, এইসব এইসব বাজে কথা একবারে মুখে আনবেন না। সব সত্যিটা আগে বলে দিলেই আমাদের দুজনকে এতখানি কষ্ট পেতে হতো না। শুধু শুধু কত অপমানিত হলেন বলুন তো। অনিরুদ্ধ মুখ ঢেকে হাত সরিয়ে বলল, ও সব দোষ আমার, তাই তো? তাহলে তাই নয় তো কি? আপনার তো উচিত ছিল আমাকে আগে সবকিছু খুলে বলার। ঠিক আছে, তাহলে সব দোষ আমার। তবে আমাদের ভালোবাসা কিন্তু বিরহের আগুনে পড়ে খাঁটি হয়েছে গীতাঞ্জলি। এই বলে অনিরুদ্ধ গীতাঞ্জলিকে জড়িয়ে ধরে বলল, আহ আহ আমাকে ছেড়ে যাবে না তো কোনোদিন? কি গো বলো। না, কোনোদিনের জন্য যাবো না আপনাকে ছেড়ে। বেশ গীতাঞ্জলি, সব ভুল বুঝাবুঝি তো তাহলে মিটে গেল। এবার তো আমাকে তুমি করে বলো। গীতাঞ্জলি অনিরুদ্ধর বুক থেকে মাথা সরিয়ে বলল, আপনাকে তো আগেই বলেছি, আগে সময় হোক তারপর। আগেই বলেছি সময় হোক। এখনো সময় হয়নি? না, হয়নি। আচ্ছা ঠিক আছে, হবে হবে, দাঁড়াও, কালকের মধ্যেই হয়ে যাবে। মানে কি হবে দেখতেই পাবে। আচ্ছা শুনুন, হুম? আপনি কি করে জানলেন হুম? যে আমি এখানে আছি? আঙ্কেল নিচে নেমে আমাকে সবকিছু বললো, সেই জন্যই তো তুমি সত্যিটা জানতে পেরে গেছো। এই জেনে আমি এখানে ছুটে এলাম। আমি তো জানি যে তুমি খেপি নেই, কিছু একটা উল্টোপাল্টা করে ফেলবে। এই বলে অনিরুদ্ধ গীতাঞ্জলিকে কোলে তুলে নিল। আরে 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 কি করছেন? ছাড়ুন আমাকে, নিচে যেতে হবে। আরে আরে ছাড়ুন। কোথাও যাবে না তুমি। বনুর বিয়ের জন্য অনেক লোক আছে, এখন তুমি শুধু আমার কাছে থাকবে। একদম নয়, শুধু আমার বেস্ট ফ্রেন্ড। ওর বিয়েতে আমি থাকবো না, হতেই পারে না। এবং আপনিও আমার সাথে যাবেন। এখন 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 ছাড়ুন। আরে আরে ছাড়ুন। বাড়ি ভর্তি লোক, কেউ দেখে নিলে কি ভাবে বলুন তো? যে যা ভাবার ভাবুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। প্রথমত, কেউ বনুর বিয়ে ছেড়ে এত উপরে উঠে আসবে না। আর যদি আসেও তাতে আমার কি? আমার বউকে আমি কোলে নিতেই পারি, কি পারি না? এই বলে অনিরুদ্ধ গীতাঞ্জলিকে নিয়ে নিজের ঘরে নিয়ে এলো। কোল থেকে নেমেই গীতাঞ্জলি বলে উঠল, আমি নিচে যাচ্ছি, আপনি আসছেন তো? অনিরুদ্ধ গীতাঞ্জলিকে দু হাতে আবদ্ধ করে বলল, এখন যেতে দেবো না। আগে আমাকে এত কষ্ট দিয়েছো, তার বদলে একটা কিস করো। হ্যাঁ কি? সে তো আপনিও আমাকে অনেক কষ্ট দিয়েছেন। ও এই ব্যাপার। অনিরুদ্ধ পাগলের মতো গীতাঞ্জলির ঠোঁটে, চোখে, হাতে, কানে, ঘাড়ে, পিঠে, গলায় চুমু খেতে থাকে। অনিরুদ্ধর ঠোঁটের ছোঁয়ায় গীতাঞ্জলির সারা শরীর শিহরিত হয়। দুজনের এত দিনের জমানো প্রেম যেন ঝরে ঝরে পড়ছে। অনিরুদ্ধ গীতাঞ্জলির নাকে নাক ঘষে বলল, এবার আমারটা দাও না। গীতাঞ্জলি লাজুক মুখে অনিরুদ্ধর কপালে একটা ছোট্ট করে চুমু দিয়ে মিষ্টি করে বলল, এবার যাই। ব্যাস এইটুকু। এখন আপাতত এইটুকুই, এবার আমি আসছি। প্লিজ। এই বলে গীতাঞ্জলি হাসতে হাসতে বিয়ের আসরে নেমে এলো। তখন সুকন্যার বিয়ে চলছে। দূর থেকে গীতাঞ্জলির মুখে এক অভিন্ন হাসি দেখে অগ্নিসেন বুঝতে পারলেন, যাক, ওদের জীবন একই পথে মিলতে পেরেছে ওদের দুই ভুবন। শুনছেন? অগ্নিসেন চলে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল, পেছন থেকে গীতাঞ্জলিকে দেখে দাঁড়িয়ে পড়ল। গীতাঞ্জলি কাছে গিয়ে বলল, কি হলো, এখনই চলে যাচ্ছেন যে? না, আসলে জানিস তো কি কাজ করি, সময় থাকে না আমাদের হাতে। সে যাই হোক না কেন, না খেয়ে আপনাকে মোটেও যেতে দেবো না। দেবো না। না রে না মা। না 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 না, আমি কোনো কথাই শুনবো না। এই তো, আচ্ছা ঠিক আছে। অগ্নিসেন অগত্যা মাথা নেড়ে সায় দিলেন। গীতাঞ্জলি স্নেহের নজরে অগ্নিসেনের দিকে তাকিয়ে বলল, একটা কথা বলবো? বল মা, কি বলবি বল। আমি আপনাকে বাবি বলে ডাকলে আপনি কি কিছু মনে করবেন? অগ্নিসেনের চোখের কোণে জল চিকচিক করে উঠল। গীতাঞ্জলির মাথায় হাত রেখে বলল, নিশ্চয়ই। তবে তুই আমাকে বাবা বলে মানতে পারবি তো মা?
যেটা সত্যি সেটা কেন মানতে পারবো না? আজ থেকে আমার দুটো বাবা। আর আর একটা কথা ভাবি, আমার জীবনের হারানো সুরটাকে খুঁজে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। আজ যদি তুমি আমাকে সত্যিটা না জানাতে, তাহলে হয়তো আরো একটা অগ্নি আর অঞ্জলি তৈরি হতো, আরো একটা কাহিনী অসম্পূর্ণ থেকে যেত। অগ্নি সেন গীতাঞ্জলির হাতে হাত রেখে বলল, পাগলি, বাবাকে থ্যাঙ্কস জানাতে নেই? আমি তো তোর জন্য কিছুই করতে পারিনি। এমনটা বলো না ভাবি। এমন একটা জিনিস তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো যেটা আমার কাছে অমূল্য। আর আর আর- আর এই জন্য আমি তোমার কাছে চিরকাল ঋণী থেকে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার চল ভেতরে দেখি অনি এলো কিনা। অনিরুদ্ধ নিচে নেমে এসেছে। সুকন্যার সিঁদুর দান পর্ব চলছে। অনিরুদ্ধ গীতাঞ্জলির দিকে বারবার প্রেমিক সুলভ নজরে তাকিয়ে দেখতে থাকলো। এদিকে গীতাঞ্জলি লজ্জায় আরো কুঁকড়ে যেতে লাগলো। গীতাঞ্জলি আর অনিরুদ্ধর প্রাণ খোলা হাসিতে উজ্জ্বল মুখখানি দেখে বাড়ির আর কারোরই বুঝতে বাকি থাকলো না যে ওদের মধ্যে সব ঝামেলার নিষ্পত্তি হয়েছে। সুকন্যার বিয়ে সুসম্পন্ন হতে রাত প্রায় 12টা বেজে যায়। ঘরে ঢুকতে ঢুকতে গীতাঞ্জলির প্রায় 1:30টা বেজে যায়। ঘরে ঢুকেই দেখে যে অনিরুদ্ধ কোলের উপর ল্যাপটপটাকে নিয়ে মনোযোগ সহকারে কি যেন কাজ করে চলেছে। গীতাঞ্জলি একে একে গা থেকে এক এক করে গয়নাগুলো খুলতে থাকে আর অনিরুদ্ধর দিকে আর চোখে তাকায়, কিন্তু অনিরুদ্ধ এক মনে কাজ করে যাচ্ছে। গীতাঞ্জলি বিরক্ত হয়ে ওয়াশরুমে ঢুকে যায়। যখন বেরিয়ে যায় তখন দেখে সারা ঘরে বিছানায় গোলাপ এবং রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো। কিছুটা অবাক হয়ে বিছানার কাছে যেতেই অনিরুদ্ধ গীতাঞ্জলিকে পেছন থেকে জড়িয়ে ধরে। গীতাঞ্জলির ঘাড়ে মুখ লাগিয়ে কোমরে হাত দিয়ে বলল, কেমন লাগছে? কি? এই যে এই ঘরটাকে, এটাকে তো তোমার জন্যই সাজিয়েছি। গীতাঞ্জলি বিছানায় বসে ফুলের পাপড়িগুলোতে হাত বুলিয়ে অনিরুদ্ধর দু চোখে চোখ রেখে বলল, দারুণ। ও তাই? এই বলে অনিরুদ্ধ গীতাঞ্জলির উপর ঝাঁপিয়ে পড়ল। আরে 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 কি করছেন? অনিরুদ্ধ বলল, যেটা আমার অনেক দিন আগে করার উচিত ছিল সেটা করছি এখন। এই বলে অনিরুদ্ধ গীতাঞ্জলির বুকে মুখ গুঁজে দেয়। না, গীতাঞ্জলি আর কোনো বাধা দেয়নি। অনিরুদ্ধর এতদিনের জমানো কামনা গীতাঞ্জলির শরীরে নেমে এসেছে। অনিরুদ্ধর প্রেমের সাগরে গীতাঞ্জলি ধীরে ধীরে ডুবে যাচ্ছে। সারা ঘর শুধু গীতাঞ্জলির শীতকারের শব্দে ধ্বনিত হচ্ছে। গীতাঞ্জলিও একই রকম ভাবে অনিরুদ্ধকে শিহরণে শিহরণে ভরিয়ে দিচ্ছে। সারা রাত ধরে মধুর মিলনের পরে দুটি নগ্ন শরীরে ঘুম চলে আসে। সকালবেলা পাখির ডাকে ঘুম ভাঙলো অনিরুদ্ধর। দেখলো গীতাঞ্জলি নিবিড় ভাবে আঁকড়ে ধরে তাকে ঘুমোচ্ছে। গীতাঞ্জলির পরিতৃপ্তি মুখটার দিকে তাকিয়ে অনিরুদ্ধ গীতাঞ্জলির কপালে একটা চুম্বন করে গীতাঞ্জলির কানের কাছে গিয়ে বলল, ওঠো, আর কত ঘুমোবে? আধো ঘুমের চোখে গীতাঞ্জলি অনিরুদ্ধর দিকে তাকিয়ে লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। অনিরুদ্ধ গীতাঞ্জলির সারা শরীরে হাত বোলাতে বোলাতে বলল, ওঠো ওঠো, দেখো আজকে নতুন সকাল আমাদের জন্য অপেক্ষা করছে তো। গীতাঞ্জলির হাতটা ধরে অনিরুদ্ধ বলে, চলো চলো, আজকে শপথ করি নতুন করে আবার সাজাবো আমাদের সংসার, নতুন সুরে বাজবে আমাদের জীবনের ছয়গান। গীতাঞ্জলির মিষ্টি হাসি মুখে এক ঝলক সূর্যের রশ্মি গীতাঞ্জলিকে আরো অপরূপা করে তুলল। অনিরুদ্ধ বুঝতে পারল আবার তাকে শরীরী নেশায় টানছে। ধীরে ধীরে অনিরুদ্ধ গীতাঞ্জলির ঠোঁটে ঠোঁট লাগিয়ে প্রেমের অতল সাগরে ডুবে গেল। আর এভাবেই শেষ হলো কিছু চেনা মানুষের অচেনা এক সুরের গল্প। জীবনের সব সুর হয়তো পূর্ণতা পায় না, কিছু সুর অসমাপ্তিতেই লুকিয়ে রাখে তার সমস্ত সৌন্দর্য। শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজ শেষ হয়ে গেল আমাদের ভালোবাসার অডিও উপন্যাস ফিরে পাওয়ার সুর। গত 10টি পর্ব ধরে আপনারা যেভাবে এই গল্পের প্রতিটি চরিত্রকে ভালোবেসেছেন, তাদের সুখে হেসেছেন আর দুঃখে চোখের জল ফেলেছেন, তা আমার হৃদয়ের খুব গভীরে রয়ে যাবে। আপনাদের এক একটি লাইক আর কমেন্ট প্রতিটা মুহূর্তে আমাকে মনে করিয়ে দিয়েছে গল্পটা শুধু আমার একার নয়, গল্পটা আপনাদেরও। আজ নিয়তির এই শেষ পৃষ্ঠায় এসে আপনাদের কেমন লাগছে? এই সমাপ্তি কি আপনার মনকে ছুঁতে পেরেছে? আজ আপনাদের কাছে কোনো অনুরোধ করব না, শুধু বলবো, যদি এই গল্পটি আপনার মনের কোনো কোণে একটুও জায়গা করে নিয়ে থাকে, তবে শেষবারের মতো আপনার অনুভূতিটি আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনাদের সেই কথাগুলোই হবে এই পুরো জার্নির সেরা প্রাপ্তি। যারা শুরু থেকে আজ পর্যন্ত এই পথ চলায় অডিও স্টোরি বাড়ির হাত ধরে রেখেছিলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের কোনো ভাষা আমার জানা নেই।
আপনাদের এই ভালোবাসাই আমাকে খুব দ্রুত আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে ফিরে আসার শক্তি যোগাবে। নতুন কোনো সুর, নতুন কোনো চেনা কাহিনীর খোঁজে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর স্মৃতিতে জমিয়ে রাখুন আমাদের এই ফিরে পাওয়ার সুর। আজ তবে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।